আজকের বিস্তারিত আলোচনার বিষয়ের দিকে আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। নাম্বারটি হচ্ছে 6909260203। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত এর মাধ্যমে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আজকের যে মূল বিষয়, আজকে যে আমাদের আলোচনার মূল বিষয়, তার দিকে নজর দিচ্ছি। রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। ইতিমধ্যে বিগত বেশ বহু বছর ধরেই বা রাজনীতিতে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠবে না তা তো মানানসই ব্যাপার নয় যদিও বা। এবং এই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ নিয়ে আগে কিন্তু ময়দানে নামতে দেখা যেত বিরোধী রাজনৈতিক দলগুলিকে, অর্থাৎ শাসন ক্ষমতায় যারাই থাকুক না কেন, বিরোধী যারা রয়েছে বা বিরোধী সংগঠনগুলি যেগুলি রয়েছে তাদের কিন্তু অভিযোগ থাকতো যে বিরোধী শক্তিকে আটকানোর জন্য বা বিরোধী বারবার শাসক দলের দিকে অভিযোগ করতো যে রাজনৈতিক সন্ত্রাসের। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে 2023-এর বিধানসভা নির্বাচনের পর সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিজেপি, আইপিএফটি এবং বর্তমানে মথা তিনটি রাজনৈতিক দলের ত্রিজোট সরকার রয়েছে এবং সেই ত্রিজোট সরকার চলাকালীন সময়ে কিন্তু হয়তোবা বিরোধী রাজনৈতিক দল থেকেও বেশি শাসক দল নিজেই অভিযোগ জানিয়েছে রাজনৈতিক সন্ত্রাসের। অর্থাৎ বিজেপির শাসনে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে খোদ বিজেপি। রাজধানী আগরতলায় রীতিমতো প্রকাশ্যে সেখানে পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে দলীয় অফিসের উপর ভাঙচুর করা, বিজেপি অফিসে ভাঙচুর করা, তারপর সেখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যত কিছু ফ্ল্যাক্স বা ছবি রয়েছে সেগুলি ছিঁড়ে ফেলা, বাইক ভাঙচুর করা, এই সমস্ত কিছু অভিযোগ সেখানে কিন্তু বিজেপি করছে। এবার এটা হলো সমতলের ব্যাপার। আমরা দেখলাম পাহাড়েও কিন্তু রীতিমতো প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে, যেটা হয়তো গোটা ভারতবর্ষে কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে বিজেপির সরকার, যেখানে এনডিএর সরকার রয়েছে কেন্দ্রে, রাজ্যে বিজেপি শাসিত সরকার রয়েছে, বিজেপি পরিচালিত সরকার রয়েছে, সেখানে দাঁড়িয়ে একটি জায়গায় আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আক্রমণ করার অভিযোগ উঠলো, সেখানে গাড়ি বাইক ভাঙচুর করার অভিযোগ উঠলো, বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করার অভিযোগ উঠলো। কিন্তু এই সকল অভিযোগগুলি হওয়ার পর যে বিষয়টা নিয়ে সত্যি প্রশ্ন ওঠে সেটা হচ্ছে পুলিশ প্রশাসন কোথায়? বিরোধীরা যখন এই বিষয়গুলি নিয়ে অভিযোগ করে, কিছুদিন আগে আমরা এটাও দেখেছি যে প্রধান বিরোধী দল সিপিআইএম এর একটি সভা শেষ হওয়ার পর সেখানে দুর্বৃত্তদের আক্রমণ, তাও আবার পুলিশ হেডকোয়ার্টার থেকে কিছু মিটার এর মধ্যে, এবং সেই ঘটনাগুলি কিন্তু ক্যামেরা বন্দিও হয়েছে। তাহলে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এত নিরাপত্তার মধ্যে যেখানে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটতে পারে, সেখানে শাসক দল যখন অভিযোগ করছে যে শাসক দলীয় অফিসে ভাঙচুর করা, দিন দুপুরে সেখানে ভাঙচুর হওয়া, এই ঘটনাগুলি কে বা কারা সংগঠিত করেছে, যারাই সংগঠিত করুক না কেন শহরের একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটাকে বিঘ্নিত করার জন্যই কাজগুলি হয়তোবা করা হচ্ছে, হয়তোবা রাজনৈতিক সন্ত্রাস ঘটিয়ে একটা নির্দিষ্ট দপ্তরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং বর্তমানে এই যে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ যে দপ্তরটা রয়েছে রাজ্যে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রী হচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এই স্বরাষ্ট্র দপ্তরের দায়ভার নিয়েছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনাগুলি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, যেখানে খোদ শহরের মধ্যে, রাজধানীর মধ্যে একটা বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ, সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ছবি ভেঙে দেওয়ার অভিযোগ, বাইক ভাঙচুর করার যে অভিযোগটা ইতিমধ্যে উঠেছে, তার জন্যে পুলিশ কতটা দায়ী? তার কারণ পুলিশ যদি শাসক দলীয় নেতৃত্বদেরকে বা শাসক দলকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলি এর আগে যে অভিযোগগুলি করেছিল তাহলে মেনে নিতে হয় যে এই অভিযোগগুলি সত্যি, বা বিরোধী রাজনৈতিক দল এর আগেও কিন্তু বহু অভিযোগ করেছে, সেটা 23-এর বিধানসভা নির্বাচন হোক বা বিশেষ করে 23-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু এই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলো যে সংখ্যা সেটা কিন্তু খুব বেশি আকারে বৃদ্ধি পেতে শুরু করে। এবং সমতল হোক বা পাহাড় হোক, বর্তমানে দেখা যাচ্ছে যে খোদ শাসক দল বিজেপি অভিযোগ করছে, বিজেপির পক্ষ থেকেই অভিযোগগুলি উঠে আসছে। আমরা দেখেছি এর আগেও যে বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে
ক্যাবিনেট মন্ত্রীদের, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীদেরকে কালো পতাকা দেখানো হয়, রাজ্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হয় না, সেখানে তাদের সভা করতে দেওয়া হয় না। তাদের বিরুদ্ধে এই অভিযোগটা পর্যন্ত সেখানে রয়েছে যে শাসক দলীয় যে বিভিন্ন কর্মসূচিগুলি রয়েছে, দলীয় যে বিভিন্ন কর্মসূচিগুলি রয়েছে, সেই কর্মসূচিগুলি পর্যন্ত কিন্তু সেখানে রাজ্যে হচ্ছে না, বা পাহাড়ি এলাকায় বা এডিসির মধ্যে এইগুলি করতে বাধা প্রদান করা হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে এই বিষয়গুলি নিয়ে রীতিমতো দেখা গেছে যে তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ উঠতে, যে তিপ্রা মথা এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করেছে, বা তিপ্রা মথার বিরুদ্ধে সেখানে বিজেপিও সোচ্চার হয়েছে। বিজেপির যে জনজাতি মোর্চা রয়েছে, সেই বিজেপির জনজাতি মোর্চা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথার বিরুদ্ধে সেখানে ক্ষোভ উগরে দিয়েছে। আবার রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই বক্তব্যগুলি থেকে পিছপা হননি। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন বা তাদের ক্ষমতা প্রদর্শন করার জন্য বিজেপির ওপর সেখানে আক্রমণ করছে। তার পাশাপাশি আমরা আরো একজনের বক্তব্য কিছুদিন আগে শুনলাম, যেখানে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছিলেন যে এডিসি নির্বাচনের মধ্যে বা এডিসি নির্বাচনে কোনোভাবেই কিন্তু শাসক দলীয় যারা রয়েছে, অর্থাৎ শাসক দলীয় জাতীয় যে দলগুলি রয়েছে, অর্থাৎ তাদেরই যে শরিক দল বিজেপিকে তারা উল্লেখ করে বলেছে যে জাতীয় দলকে কোনোভাবেই এডিসিতে ঢুকতে দেওয়া যাবে না। এই ধরনের যে উস্কানিমূলক বক্তব্য, সেগুলি পেশ করেও কি এভাবে রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেওয়া সম্ভব, বা এইভাবে রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তার কারণে কি রাজনৈতিক হিংসার ঘটনাগুলি ঘটছে, সেটাও একটা দেখার বিষয়। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে একটা বিশেষ সমস্যা, যেটা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে নির্বাচনের আগে একটা টোপ দেওয়া হয়েছিল, কিন্তু সেই টোপ আদতে প্রতিশ্রুতি ছিল নাকি এটা রাজনৈতিক টোপ ছিল, এটা ভোট ব্যাংক একত্রিত করার জন্য একটা টোপ ছিল, নাকি সত্যি এই যে এক্সিকিউটিভ নিয়োগ করার বিষয়, এই এক্সিকিউটিভ পুলিশ দপ্তরে যে এক্সিকিউটিভ নিয়োগ করার বিষয় দাবি করা হচ্ছিল, সেই এক্সিকিউটিভ নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্যে। স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 2023-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে, এবং 2023-এর বিধানসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল যে স্পেশাল এক্সিকিউটিভ পদে একটা রিক্রুটমেন্ট হবে, এমন একটা বিজ্ঞপ্তি জারি করা হয়। এবং সেই বিজ্ঞপ্তিটাও আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বিজ্ঞপ্তিতে কি রয়েছে, বা সেই বিজ্ঞপ্তি কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে সেখানে প্রকাশ পেয়েছিল 2022-এর নভেম্বর মাসে। এবং সেই স্পেশাল এক্সিকিউটিভের যে এনলিস্টমেন্ট নোটিস, সেটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, আমি পাই টু পাই সেটা পড়ছি, যেটা লেখা রয়েছে এখানে। সেখানে বলা হচ্ছে যে applications are invited in prescribed form from eligible and willing candidates for the enlistment of a special executive as per previous of Tripura Police Act 2007, যেটা অ্যামেন্ড করা হয়েছে 2022-এ, অর্থাৎ 2007-এর যে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট সেটাকে অ্যামেন্ড করে 2022-এ নোটিশটা দেওয়া হয়েছে। এবং এই নোটিশে যে পোস্টের নাম রাখা হয়েছে সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, যেখানে মান্থলি অনারিয়াম লেখা রয়েছে 11,000 টাকা পার মান্থ। এলিজিবিলিটি, সেখানে নির্দিষ্ট কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং বলা হয়েছে ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইনিশিয়ালি, অর্থাৎ প্রথম দিকে 3 বছরের জন্য এই রিক্রুটমেন্টটা হবে। সিলেকশন প্রসিডিওর সেখানে বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা ছিল 13/11/2002, অর্থাৎ 2022 13/11/2022, 2022 সালের 13ই নভেম্বর, অর্থাৎ 2023-এর মার্চে নির্বাচন ছিল। আর তার ঠিক 4 মাস আগে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয় এবং বলা হয় যে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয় যে এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন প্রত্যেকেই সেখানে জমা করেন। এবার এই যে অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে প্রচুর সংখ্যায় অ্যাপ্লিকেন্ট,
প্রচুর সংখ্যা 21 বছর থেকে শুরু করে রিল্যাক্সেশন সহ প্রায় 50 বছরের যারা রয়েছেন তারাও কিন্তু সেটাতে অ্যাপ্লাই করেন। এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন হয়ে 50 বছর, অর্থাৎ 21 থেকে 50 প্রত্যেকে সেখানে অ্যাপ্লাই করেন। প্রায় হাজার হাজার বেকার যুবক যুবতীরা এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য তারা আবেদন করে। 13/11/2022 ছিল লাস্ট ডেট, সেই 13/11/2022 মধ্যে তারা তাদের অ্যাপ্লিকেশন জমা দেয়। এবার বক্তব্য হচ্ছে যে 2023 বিধানসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগে এই বিজ্ঞপ্তিটা পেশ হয় এবং এই বিজ্ঞপ্তিটা দেখার পর বহু হাজার হাজার বেকার যুবক যুবতীদের মনে কিছুটা আশার আলো দেখা দেয় এবং তাদের মনে সেখানে হয় যে প্রায় প্রচুর সংখ্যায় কিন্তু একটা রিক্রুটমেন্ট হয়তো হতে পারে এবং সেই প্রচুর সংখ্যায় রিক্রুটমেন্ট হওয়ার আশায় তারা সেখানে অ্যাপ্লাই করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2026-এ রয়েছি। 3 বছর সম্পূর্ণভাবে কেটে গেছে। 2025 নভেম্বরে 3 বছর হয়েছে এই বিজ্ঞপ্তি পেশ হয়েছে। 3 বছর পেরিয়ে আমরা 4 বছরে এখন পদার্পণ করেছি। প্রায় 3 বছর ধরে এই আবেদনপত্র নেওয়ার পর যদি সত্যি সেখানে এটা প্রতিশ্রুতি ছিল, তাহলে 2023 বিধানসভা নির্বাচনের পর তো 2 বছর কেটে গেছে, 3 বছর কেটে গেছে প্রায়। তো এই 3 বছরের মধ্যে এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়ে কেন কোনো ভাবনা হলো না? এই 3 বছরের মধ্যে তো আরো বেশ কিছু পদ সেখানে সৃষ্টি করা হয়েছে। জিআরবিটির কিছু শূন্য পদের কথা বলা হয়েছে, অন্যান্য দপ্তরগুলিতে, শিক্ষা দপ্তরগুলিতে কিছু শূন্য পদের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে রিক্রুটমেন্ট হবে সেটা উল্লেখ করা হয়েছে। এসটিপিজিটির বিজ্ঞপ্তি সেখানে বেরিয়েছে, এসটিজিটির বিজ্ঞপ্তি বেরিয়েছে, টেট 1 টেট 2 পরীক্ষা হয়েছে, তার নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভরা যে আবেদন জমা করলেন, এটা কিসের জন্য ছিল? এখানে কটা পদে নিয়োগ করা হবে, বা এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই কি নিয়োগ করা হবে, বা এই অ্যাপ্লিকেশনগুলি জমা পড়েছে এগুলি নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা কি রয়েছে সরকারের? এবং যদি না থাকে তাহলে কেন নির্বাচনের কিছু মাস পূর্বে শুধুমাত্র এই টোপটা দেওয়া হয়েছিল, এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল? তাহলে কি এটা ধরে নেওয়া যেতে পারে যে এটা কোনো ধরনের প্রতিশ্রুতি বা বেকারদের জন্য ভাবনা ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক টোপ ছিল নির্বাচনের প্রাক মুহূর্তে যাতে আবার প্রত্যাবর্তন হয়? এই প্রশ্নটা আমরা অবশ্যই রাখলাম। বেশ কিছু যারা আবেদনকারীরা রয়েছেন, হাজারে হাজারে আবেদনকারীরা রয়েছেন, তারা কিছুদিন আগেও রাস্তায় নেমে ধর্ণা দিয়েছেন, আন্দোলন করেছেন, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের এখন একটাই প্রশ্ন যে আদতেই স্পেশাল এক্সিকিউটিভ বলে কোনো পদ কি রয়েছে পুলিশ দপ্তরে? স্বরাষ্ট্র দপ্তরের অধীন কি কোনো পদ ইতিমধ্যে রয়েছে? এবং যদি না রয়ে থাকে তাহলে কেন এই পদ এর জন্যে এত অ্যাপ্লিকেন্টদের নেওয়া হলো, এত অ্যাপ্লিকেশন সাবমিট করানো হলো, হাজার হাজার বেকাররা এখন সেটার জন্য অপেক্ষা করে বসে আছে, তাও মাত্র কিছু সামান্য পরিমাণ পারিশ্রমিকের জন্য, তাও আবার সেটা 3 বছরের একটা ডিউরেশনের কথা বলা হচ্ছে। তো এই শুধুমাত্র একটা কাগজের মধ্যে দিয়ে কি একটা টোপ দেওয়া হয়েছে নির্বাচনের আগে? নাকি সত্যি স্পেশাল এক্সিকিউটিভ বলে কোনো পদ সৃষ্টি করা হবে বা নিয়োগ করা হবে, কিন্তু সেটা কবে? আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের উত্তর বা আপনাদের মতামত জানাবেন। আমরা পরবর্তী সময়ে বিষয় নিয়ে আলোচনায় থাকব। আজকের মতো এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।